আজকে অভিষেকের দিনেই হবে তোর শেষ দিন। ওই দিগন্তের কাম সারা আজকেই। এই পার্টির ওর জীবনের কাল হয়ে দাঁড়াবে। তুই ওকে গিয়ে পেছনের দিকে ডেকে আন, কোনো বাহানা, আমি সেদিকেই আছি। আজ বুড়োর অহংকার ভাঙবো, ছেলেকে নিয়ে যে হ্যাডাম সেটা শেষ করব। থমকে দাঁড়ায় জিনিয়া। জেন্টস ওয়াশরুমের পাশ দিয়ে যাওয়ার সময় কথাগুলো কানে আসে তার। দিগন্ত নামটা পরিচিত মনে হয়। ব্রেনে প্রেশার দিতেই মনে পড়ে এটা তো আজকের অনুষ্ঠানের মধ্যমণি। তার রাজনীতির অভিষেক পার্টিতে এসে এসেছে। লোকটাকে সে কখনো দেখেনি, শুধু জানে এটা আফজাল আঙ্কেলের ছেলে, যার প্রধান উপদেষ্টা হিসেবে জিনিয়ার বাবা কাজ করেছে বহুদিন ধরে। লোকগুলোর কথার টোন ঠিক নেই, মাথার মধ্যে সবকিছু একসাথে পরপর সাজাতেই মন বলে কিছু একটা গোলমাল ঘটে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। দ্রুত পায়ে স্থান ত্যাগ করে সে। মেঘনা সিটির বুকে দাঁড়িয়ে থাকা 25 তলা উচ্চতার দ্য অ্যাম্পায়ার রিজেন্সি, শহরের সবচেয়ে বিলাসবহুল এই 5 স্টার হোটেলের গ্র্যান্ড বলরুমটি আজ রাতে যেন এক অন্য গ্রহ। আফজাল চৌধুরী তার একমাত্র ছেলের রাজনৈতিক অভিষেককে স্মরণীয় করে রাখতে কোনো ত্রুটি রাখেননি। হোটেলের মূল ফটক থেকে লিফট পর্যন্ত পাতা হয়েছে লম্বা লাল গালিচা। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ইউনিফর্ম পরা কর্মীরা, যারা প্রত্যেক অতিথিকে রাজকীয় কায়দায় অভিবাদন জানাচ্ছেন। বলরুমের বিশাল সিলিং থেকে ঝুলে আছে কয়েক কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ঝাড়বাতি। সেই ঝাড়বাতির আলো যখন নিচের মার্বেল ফ্লোরে প্রতিফলিত হচ্ছে, তখন মনে হচ্ছে পুরো ঘরটা হীরাতে মোড়ানো। দেয়াল জুড়ে সোনালি ফ্রেমের বিশাল সব আয়না, আর তাতে প্রতিফলিত হচ্ছে আমন্ত্রিত অতিথিদের জলুস। হল ভর্তি শহরের রথী মহারথীরা, শিল্পপতি, নামি নামি আমলা, রিটার্স জেনারেল আর দামি রেশমি শাড়ি পরিহিত উচ্চবিত্ত পরিবারের নারীরা। সুগন্ধির কড়া ঘ্রাণ আর দামি সিগারেটের ধোঁয়ায় বাতাস ভারী হয়ে আছে। ব্যাকগ্রাউন্ডে খুব মৃদু স্বরে বাজছে পিয়ানোর সুর, যা পরিবেশকে আরও অভিজাত করে তুলেছে। বাবার পাশ ঘেঁষে দাঁড়ালো এসে জিনিয়া। কোটের হাতা ধরে মৃদু টান বসালো। ফিরে তাকালেন মেহেরাজ খন্দকার। মাথা নুয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, জি বাবা, কিছু খাবে? ক্ষুধা লাগছে? পাশে দাঁড়ানো আফজল চৌধুরী বললেন, এ কি, এখনো মেয়েটাকে খাওয়াওনি? আহা, কত রাত হয়েছে, বাচ্চা মানুষ, ক্ষুধা লেগে গেছে হয়তো। কাউকে ডাকতে গেলেই জিনিয়া দুপাশে মাথা দুলিয়ে বলে, ক্ষুধা লাগেনি পাপা, হুইজ দিগন্ত। মৃদু হেসে এগিয়ে আসে আফজল সাহেব, মাথায় হাত বুলিয়ে বলে, দিগন্তকে খুঁজছো? গলা ছেড়ে ডাকে। দিগন্ত। তার চোখ অনুসরণ করে তাকায় জিনিয়াও। তাকে সাড়া দিয়ে খানিক সামনে থেকে পিছন ফিরে তাকায় কেউ। জিনিয়া চোখ ছোট্ট করে পর্যবেক্ষণ করে। আপাদমস্তক থেকে ওকে স্ক্যান করতে লাগলো। ইতালিয়ান কাটের একটি মিডনাইট ব্ল্যাক ট্যাক্সিডো পরেছে সে। ভেতরে ধপধপে সাদা শার্ট। স্যুটের বাঁ দিকের পকেটে একটি গাঢ় লাল রঙের সিল্ক পকেট স্কোয়ার গোজা। হাতের কবজিতে লুই ময়নেট ব্র্যান্ডের একটি ভিনটেজ ঘড়ি, যা তার বাবা তাকে উপহার দিয়েছিলেন। চুলগুলো খুব নিপুণভাবে পেছনে ব্রাশ করা, যা তার চওড়া কপাল আর তীক্ষ্ণ চোয়ালকে আরও স্পষ্ট করে তুলেছে। তার উচ্চতা এবং টানটান মেরুদণ্ড তাকে ভিড়ের মধ্যে আলাদা করে রাখছে। সবচেয়ে আকর্ষণীয় হলো তার চোখ, খুব শান্ত কিন্তু অসম্ভব পর্যবেক্ষণশীল। সে যখন কারোর সাথে কথা বলছে, মনে হচ্ছে সে মানুষের মনের ভেতরটা পড়ে ফেলেছে। এতটাই শান্ত তার চাহনি আর শিথিল তার বচনভঙ্গি। জিনিয়াদের সামনে এসে মেহেরাজ সাহেবকে সালাম জানায় সে। আপনার সাথে তো দেখাই হলো না আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো এংরি ইয়াং ম্যান? মৃদু হাসল দিগন্ত। পাশ থেকে আফজল সাহেব বলে ওঠে, মিট হার, মিহিরাজের মেয়ে। দিগন্ত তাকায় জিনিয়ার দিকে। জিনিয়া এখনো অদ্ভুতভাবে কপাল কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। দিগন্ত বাঁকা হাসলো। বাচ্চা বাচ্চা চেহারায় জোরপূর্বক ধরে রাখতে চাওয়া গম্ভীর
চেহারাটা দেখে তার বড্ড আদুরে লাগলো, সাথে হাসিও পেল খুব। আপাতমস্তক একবার ওকে দেখে নিল। হালকা হলুদ রঙা একটা অফশোল্ড গাউন পরেছে, চুলটা বান করা, তাতে গুজে রাখা দুটো টকটকে হলুদ গোলাপ, গলায় চিকচিক করছে ডায়মন্ডের পাতলা নেকপিস, চোখের শার্প আইলাইনার আর ঠোঁটে মেরুন লিপস্টিক। দিগন্তের মনে হলো ওর সামনে ডিজনি প্রিন্সেস বেল্লে দাঁড়িয়ে আছে। উচ্চতায় দারুণ ছোট মেয়েটা ওর থেকে। মাথাটা নুয়ে বলল, হ্যালো পিচি প্রিন্সেস। প্রিন্সেস কথাটা ঠিক লাগলেও পিচ্চি কথাটা ঠিক লাগলো না জিনিয়ার। সে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এখনও কি তাকে বাচ্চা বলা চলে? কপালের সাথে নাকটাও কুঁচকে গেল তার। এবারে ওকে আরও আদুরে লাগলো দিগন্তের কাছে। হালকা হেসে বলল, তোমার নাম কি? জিনিয়া হায়রি জিনি। দিগন্ত ভাবুক স্বরে বলল, হায় রে। মেহরাজ সাহেব মৃদু হেসে বললেন, তোমার আন্টি প্রচুর নোভেল পড়তো তো, সেখান থেকেই নামটা রেখেছিলাম। জিনিয়ার মা নেই, সেই তার বাবার বেঁচে থাকার একমাত্র সম্বল। এই বিষয়ে জানতো দিগন্ত, কিন্তু কখনো জিনিয়াকে দেখেনি। জিনিয়া থাকতো ওর খালার কাছে গ্রামে, এবারই ঢাকায় শিফট হয়েছে। মেহরাজ সাহেব জিনিয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি দিগন্তকে খুঁজছিলে কেন, কিছু বলবে? বাবার এমন ডিরেক্ট পর্দা ফাঁস করার স্বভাবটা জিনিয়াকে সর্বদাই বিপদে ফেলে। আজও তাই হলো। সে খামচে ধরল বাবার কোটের হাতা, চোখ রাঙিয়ে তাকালো বাবার দিকে। সেটা চোখের আড়াল হলো না দিগন্তের। সে হালকা কেশে বলে, কিছু বলবে আমাকে? না, এমনি আসলে কার জন্য এসেছি তার সাথে পরিচিত হতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা। সাধারণত আলাপচারিতা হয় তাদের মধ্যে, কিন্তু মনের চাপা কথাটা বলতে চায় না জিনিয়া। বলা কি ঠিক হবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে কিছুটা। কিন্তু যদি সত্যিই কিছু ঘটে তাহলে কি হবে, আর যদি না ঘটে তাহলেই কি হবে? ভাবতে ভাবতে অস্থির হয়ে পড়ে সে। মেহরাজ সাহেবের পকেট হাতড়ে নিয়ে নেয় মুঠোফোন, খুঁজে বের করে দিগন্ত লিখে সেভ করা নাম্বারটি। দাঁড়িয়ে নিজের সাঙ্গদের সাথে বার্তালাপে ব্যস্ত দিগন্তের ফোনটা কেঁপে উঠল সজোরে। হাতের ফোনটার দিকে তাকালো সে। একটা ছোট্ট বিড়ালের বাচ্চা লাফাচ্ছে আর চোখ মারছে, দেখাচ্ছে কলিং, কিন্তু নেই কোনো নাম্বার। সমানে চোখ মারছে স্ক্রিনে ভাষা পুতুলটা। স্ক্যাম কল ভেবে রিসিভ করেনি দিগন্ত। পরের বার আবারও কল করলেও ধরেনি সে কলটা। এরপর একটা মেসেজ এলো, খুব ছোট্ট একটা মেসেজ। সরে দাঁড়ান, মাথার উপরে ঝাড়বাতির দড়িটা ছিঁড়ে গেছে প্রায়, যে কোনো সময় আপনার উপর ধপাস আর আপনিও পটাশ। কপাল কুঞ্চিত হয় দিগন্তের। এবারও কোনো নাম্বার শো করেনি স্ক্রিনে। নাম্বারের জায়গায় লেখা বিল গেটস। তাকে বিল গেটস এই তথ্য দিবে? এত খারাপ দিন চলে এলো বেচারার। বিশ্বাস করতে চায় না দিগন্ত। পুরোটাই স্ক্যাম ভেবে ইগনোর করতে চায়। সাথে পার্টি শেষে এটার বিহিত করারও সিদ্ধান্ত নেই। তবু অবচেতন মন বলে একবার উপরে তাকা। দূর থেকে দাঁড়িয়ে চোখ ছোট করে তাকিয়েছিল জিনিয়া। মনে মনে আওড়ালো, নড়ে দাঁড়াতে বললাম অথচ এক চলে এদিক সেদিক নেই। মাথায় যখন পড়বে তখন বুঝবে মজা। এই জন্যই মানুষের ভালো ভাবতে নেই। লস প্রজেক্ট। অদৃশ্যে ভেঙচি কেটে পিছন ফিরে নেয় জিনিয়া। হাতের শরবতের গ্লাস তুলে পরম আয়েসে চুমুক দিতেই বিকট শব্দে ঝনঝনিয়ে কিছু পড়ার আওয়াজ পায় সে। ঝাড় বাতিটা পড়েছে নিশ্চয়, শব্দটা তো তাই বলেছে। চোখ মুখ কুচকে বন্ধ করে নেয়। মনে মনে সামান্য আফসোসও করে। আহারে, আঙ্কেলের একমাত্র ছেলেটা নিজের বেয়াদবির জন্য এই বয়সে পটল তুলতে চলে গেল। বেচারা আঙ্কেল। আমার মতো কিউটের ডিব্বা জিনিয়ার কথা না শুনলে এমনই তো হয় রে ভবিষ্যৎ পাতি নেতা। ও থুরি, লেট না হওয়া পাতি নেতা। বড় মাটিতে এক বাটি আইসক্রিম নিয়ে বসেছে জিনিয়া। সোফায় আইসি হয়ে বসেছে, পা দুটো তুলে।
সামনে বড় স্ক্রিনে ভাসছে দিগন্ত চৌধুরী আর তার বাবা আফজাল চৌধুরী। মিডিয়ার একের পর এক প্রশ্ন। এমন এক দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে গুঞ্জনের শেষ নেই। জিনিয়া আইসক্রিম খেতে খেতেই ওর পায়ের কাছে এসে বসলো রাত্রি। এই পৃথিবীতে ওর কেউ নেই, ও জিনিয়ার সাথেই থাকে বিগত 5 বছর যাবৎ। জিনিয়ার যাবতীয় দেখাশোনা রাত্রি করে। বয়স জিনিয়ার থেকে হয়তো 4-5 বছরের বড় হবে, এর বেশি হওয়ার কথা নয়। রাত্রি একটা এতিমখানায় বড় হয়েছে, সেখান থেকে ওকে এনেছে জিনিয়ার বাবা জিনিয়ার দেখাশোনার জন্য। জানা যায় রাত্রির বাবা মা কোনো এক দুর্ঘটনায় মারা যায় আর বেঁচে যায় সে। হাতে একটা কাটা দাগ ছাড়া আর কোনো কিছুই ক্ষতি হয়নি তার। এরপর এতিমখানায় বড় হওয়া আর এখন জিনিয়ার সাথেই থাকে। পায়ের কাছে বসেই হা হয়ে তাকিয়ে থাকে রাত্রি। ইফতির দিগন্ত চৌধুরী, তাকে নতুন দেখছে রাত্রি। সুদর্শন অবয়বে হয়তো বিস্মিত হয়েছে তরুণী। জিনিয়াকে উদ্দেশ্য করে বলে, দেখলা আপু, বড় লোকের বিরাট কাজ কারবার। জিনিয়ার মনোযোগে বিঘ্ন ঘটে। পাশে তাকিয়ে বলে, কেন বললে? এই যে দেখো, ছোট্ট ঘটনা সেটাকে কত বড় করে দেখছে। আজকে এই ঘটনা যদি সাধারণ কারো বাড়িতে ঘটতো তাহলে সবাই কি ভাবতো? কাকতালীয়। কিন্তু এখন যখন এটা নেতার বাড়িতে ঘটলো তখন এটাকে নিয়ে কত যাচাই বাছাই। ঠিক বলেছো। দুজনে আবারও গভীর মনোযোগে স্ক্রিনে তাকিয়ে থাকে। রিপোর্টারদের হাজার হাজার প্রশ্ন আর সেগুলো ছোট্ট করে উত্তর করছে তার বাবা ছেলে। জিনিয়া তাকিয়ে ভাবে, শেষ সময় সরে না গেলে আজ এখানে কি নিউজ হতো। কল্পনা করে পরিস্থিতি। দিগন্ত ভ্যাবাচ্যাকা খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মুখ হা হয়ে, একদিকে জিহ্বা বের করে ভেঙচি কাটার মতো পড়ে আছে। চোখ দুটো খোলা, হাত পা বাঁকা তেরা, চুলগুলো এলোমেলো। সবই সেই ছবি তুলছে আর নিউজ বানাচ্ছে। অভিষেকের দিনই পটল তুললো মন্ত্রীর ছেলে। ভাবতেই দুদিকে মাথা দুলিয়ে শিউরে উঠে জিনিয়া। তারই অবস্থা দেখে ঘাবড়ে যায় রাত্রি। কি হলো আপু? জিনিয়া স্ক্রিনে তাকিয়েই অন্যমনস্ক হয়ে বলে, কারো মৃতদেহটাও এত হাস্যকর লাগে। দিগন্তের ওয়ার রুম জুড়ে পায়চারি করছে দিগন্ত। সামনেই 3 জন বসা, সামনে বিভিন্ন ডিভাইস, কম্পিউটার, আরো কত কি। একের পর এক কিবোর্ডে টুংটাং হাত চালাচ্ছে ওরা। উদ্দেশ্য মেসেজ প্রদানকারীকে খুঁজে পাওয়া। এখানে তার ছোট্ট টিম 3 জন। প্রথম জনকে ও এনেছে রাশিয়া থেকে, দি স্পেশালিস্ট ইন চৌস। নাম ইভান পেত্রভ, কোড নেম ডেভিল। দ্বিতীয়জন চাইনিজ, নাম চেন উই, কোড নেম ড্রাগনফ্লি। তৃতীয়জন ইন্ডিয়ান, রোহান শর্মা, কোড নেম দ্য আর্কিটেক্ট। 3 জনকেই বাংলাদেশে এনে এখানকার সাথে খাপ খাওয়ানোর সকল ট্রেনিং দিয়েছে দিগন্ত। ভাষা হতে শুরু করে সব কিছু। এরা একেবারে লোকাল পার্সনদের মতোই থাকে। 3 জন তুকর হ্যাকার, কিন্তু তবুও বেগ পেতে হচ্ছে একটা আননোন সাইট বের করতে। রাগে গজগজ করছে দিগন্ত। এগুলোকে টাকা দিয়ে গেলে ল্যাবটা কি হচ্ছে সেটা সে বুঝছে না। অধৈর্য হয়ে বলল, এই তোমাদের দক্ষতা? একটা মেসেজের মাধ্যমে খুঁজে পাও না, আবার নিজেদের বেশ দাবি করো। সেই মন ইউ গাইস। 3 জনেই ভেজা বিড়ালের ন্যায় মুখ করে ফেলল। একটা সাইট 3 জনে মিলে খুঁজে পাচ্ছে না। যত বাড়ি চেষ্টা করছে তত বাড়ি ব্যর্থ। কি আজব যন্ত্রণা। টেনশনে টান টান সবার শিরা উপশিরা। দিগন্তের সহকারী ফোরকান মুয়াজ, গ্রাম থেকে উঠে আসা এক ধূর্ত নেকড়ে। যতটা ঠান্ডা তার মেজাজ, ঠিক ততটাই সাতির চাল। চতুরতা যেন রন্ধে রন্ধে। দিগন্তের সাথে ওর পরিচয় হয়েছে কলেজ থেকে। সেই থেকে একসাথে আছে। দিগন্তের জহুরির চোখ চিনে নিয়েছে আসল জোহর। মুয়াজের বাবা নেই, গ্রামে তার মা আর ছোট বোন আছে। মুয়াজকে দিগন্তের সহকারী বা বন্ধু বললে ভুল হয়, বরং ভাই বলা যায়। সম্পর্ক এতটাই গহীন। মুয়াজ দিগন্তের এত উত্তেজনা দেখে ওকে সামলাতে চেয়ে বলল, কল্লুন ডাউন দিগন্ত, হয়ে যাবে, ওরা ট্রাই করছে। দিগন্ত তেতে বলল, হাউ কুডাই, একটা নরবরের সাইট বের করতে পারছে না এরা। কিসের স্যাটেলাইট হ্যাক করবে? এখন তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। এর মধ্যে ইভান বলে উঠল, নিশ্চয়ই কোনো বড় দলের হাত আছে। রাশিয়ান বাগাসও এটাকে ফিক্স করতে পারছে না। পাশ থেকে রোহন বলে,
রিয়েলি পাওয়ারফুল ওয়ান ব্রো। দিগন্ত দুদিকে মাথা দোলায়, তার রাগ শেষ সীমানায় গিয়ে আটকেছে। মুয়াজ পরিস্থিতি বুঝে ওকে ধরে বসায় ডিভানে, তারপর বাকিদের উদ্দেশ্যে করে বলে, স্টপ টকিং লনসেন্স, কাজ করো, জাস্ট 10 মিনিটে শেষ করবে। দিগন্ত মুয়াজকে উদ্দেশ্য করে বলে। আমার আইপ্যাড দে তো। মুয়াজ আইপ্যাড এগিয়ে দেয়। দিগন্ত হ্যাকিং না জানলেও সামান্য ধারণা বহন করে। ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার খাতিরে সব কিছুতেই সামান্য হলেও স্কিল অর্জন করেছে। ফোনে আসা কল ওর মেসেজের নেই কোনো নাম, তারপরেও নিজের মতো চেষ্টা চালাতে লাগলো সেও। অবশেষে ডেভিল নামের আইডি সাকসেস হলো। ডার্ক ওয়েবসাইট দিয়ে চেষ্টা করে অবশেষে খুলতে পেরেছে। খুশিতে আত্মহারা হয়ে চেঁচিয়ে ওঠে ইভান। ইয়েস, আই ডিড ইট। উৎফুল্ল আওয়াজে সবার দৃষ্টি যায় সেদিকে। স্ক্রিনে ভেসে উঠেছে একটা ফোল্ডার। সবাই এগিয়ে এসে ঝুঁকে যায় স্ক্রিনের সামনে। সবার চোখে উচ্ছ্বাস আর মুখে উত্তেজনা। এই বুঝি ফাঁস হলো সব। কিন্তু পুরো স্টোর ঘুরে খুঁজে পেল শুধু একটা মেসেজ। গো টু হেল। মেসেজ দেখা মাত্র গর্জে উঠল দিগন্ত। ডিভানটাকে একটা লাথি মেরে চেঁচিয়ে বলল, হু আর ইউ? ওর হঠাৎ গর্জনে সবাই আটকে উঠল। যে দড়ি কেটেছে তাকে না খুঁজে কে মেসেজ পাঠিয়েছে তাকে মরিয়া হয়ে খুঁজেও পেল না। রাগ হওয়াটাই স্বাভাবিক। ল্যাপটপ খুলে কুঞ্চিত কপালে বসে আছে জিনিয়া। বিগত 1 ঘন্টা কে তার আইডি নিয়ে টানাটানি করছে সেটা বুঝতে সময় লাগেনি তার, কারণ নিজের পার্সোনাল ফোন থেকে শুধু একজনকেই মেসেজ আর কল করেছে ও। মেজাজটা তখন থেকেই চওড়া হয়ে যাচ্ছে। বসে বসে নাক ফুঁসছে। মানুষের উপকার করতে নেই। এই যে এমন একটা বিপদ থেকে বাঁচালাম, সেটা প্রতিদান হিসেবে আমার ওয়েল সিকিউরড শখের আইডি তো গেল, সাথে রাতের ঘুমটাও নষ্ট। দাঁতে দাঁত পিষছে জিনিয়া। এই মুহূর্তে দিগন্তকে পেলে কাঁচা চিবিয়ে খেয়ে নিত নির্ঘাত। ওর প্রতিশোধ আমি গুনে গুনে নিব মিস্টার চৌধুরী। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পা ঢুলাতে ঢুলাতে পাশ থেকে স্মার্টফোন হাতে তুলে নেয় সে। দিগন্তের নাম্বার টুকে নেয় আইপ্যাডে। নতুন আরেকটা স্প্যাম আইডি বানিয়ে নিল ঝটপট। সব রেডি, কিন্তু করবেটা কি? দুষ্টু জিনিয়ার মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। পাঠিয়ে দিল একটা ভয়েস নোট দিগন্তের ফোনে। মাত্র ওয়াশরুম ছেড়ে ফ্রেশ হয়ে খাটে বসেছে দিগন্ত। গা এলিয়ে সারা দিনের ঘটনা ভাবতে ভাবতে ফোনটা তুলে নিল হাতে। হোয়াটসঅ্যাপে একটা ভয়েস নোট এসেছে দেখাচ্ছে। দিগন্ত চমকালো আইডিটার নাম দেখে, হ্যারি পটার। কপাল কুচকালো, বুঝতে দেরি হলো না এটা কার কাজ আর কোথা থেকে এসেছে। ভয়েস নোট অন করতেই দেখলো কোনো ছেলে সুরেলা কণ্ঠে গান ধরেছে। কিছু সেকেন্ড পর হতেই বেজে উঠলো একটা পৈশাচিক হাসি। এমন হাসি হয়তো ডাইনিদের মুভিতেও ব্যবহার করে না। হঠাৎ পরিবর্তনে লাফিয়ে উঠে সে। ফোনটা ধপাস করে পড়ে যায় ওর মুখের ওপর। ফলাফল স্বরূপ কেটে যায় ঠোঁটের সামান্য অংশ। রাগে গগন বিদারী চিৎকার করে উঠে দিগন্ত। তোরে যদি আমি খুঁজে না বের করি। কিট মিটিয়ে বলে, ডিসকাস্টিং। জিনিয়ার বৃষ্টির নাচ দিন পছন্দ। বৃষ্টি দেখলেই মন ভালো হয়ে যায়, আর বৃষ্টিতে ভিজতে পারলে তো সোনাই সোহাগা। তবে সে সুযোগ তার হয় না খুব একটা। ওই যে রাত্রির কড়া শাসন, বৃষ্টির পানিতে নাকি অ্যালার্জি আছে, কখনো বলে ব্যাকটেরিয়া আছে, আবার কখনো তো তারও উপরে বলে ফেলে বৃষ্টিতে সুন্দরীরা ভিজলে মেঘ ভূতে ধরে। জিনিয়া সারা বিশ্বেও কোথাও এমন ভূতের নাম উল্লেখ পায়নি। বড্ড আজব কথা বলে এই রাত্রি। দুষ্টু জিনিয়াকে না হয় একা সামলে রাখতো কি করে? কলেজ থেকে বাড়ি ফিরেছে। গাড়ির জানালায় হেলে বসে আছে জিনিয়া। বাইরে প্রবল বৃষ্টি। আইপ্যাডের স্ক্রিনে ভাসছে গেম। আইপ্যাডে গেম খেলেই আপাতত সময় কাটাচ্ছে, না হয় আর কি করার। সামনে যে বিশাল জ্যাম ঝামেলায় গেছে আটকে, তার উপর বৃষ্টি। কিন্তু এতে বিরক্ত নয় জিনিয়া, বরং গেম খেলে দারুণ উপভোগ করছে সময়। জিনিয়ার পছন্দের গেম হ্যাকার্স জয়েন দ্য কেবারওয়ে। মগ্ন হয়ে গেমে ঢুকে গেছে যেন। সার্ভার হ্যাক করতে হবে অপোজিট টিমের। টানটান উত্তেজনা। এর মধ্যে ধ্যান ভাঙল ড্রাইভারের কথায়। মফিজ মিয়া বললেন, একটা মন্ত্রী সাহেবের ছেলে না দিগন্ত চৌধুরী?
বিড়বিড়িয়ে কথাগুলো নিজের সাথেই বলছেন তিনি, কিন্তু দিগন্ত নামটা কানে যেতেই ধ্যান ভঙ্গ হয়ে গেল জিনিয়ার। চোখ ঘুরিয়ে উকি দিল বাইরে। গাড়ির কাচের ঘোলাটে ভাব ছাপিয়ে জিনিয়ার দৃষ্টি আটকে গেল মাঝ রাস্তায়। পরনে ধবধবে সাদা একটা সুতির পাঞ্জাবি, বৃষ্টির তোড়ে সেটা এখন গায়ের সাথে লেপ্টে আছে, যা তার চওড়া কাঁধ আর সুঠাম দেহের গঠনকে বড্ড স্পষ্ট করে তুলেছে। পাঞ্জাবির হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো, সেখানে বৃষ্টির বিন্দু মুক্তোর মতো চিকচিক করছে। কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো বারবার আঙুল দিয়ে পেছনে সরিয়ে দিচ্ছে সে। চোখে মুখে কোনো বিরক্তি নেই, বরং এক অদ্ভুত ধীরতা। বৃষ্টির ঝাপটায় চোখ দুটো সরু করে সামনের জ্যামের জটলাটা বোঝার চেষ্টা করছে। তার প্রতিটি ইশারা, হাতের ভঙ্গি যেন কোনো দক্ষ সেনাপতির মতো নির্ভুল এবং সম্মোহন। চোখে মুখে কি দারুণ এক স্নিগ্ধতা। ব্যস্ত আর মনোযোগী ভঙ্গিতে ট্রাফিক কন্ট্রোল করছে সে। তার সাথে আছে আরও কিছু ছেলে, সম্ভবত ওর সহকর্মী হবে তারা। জানালার কাছ নামিয়ে একজনকে ডেকে জিজ্ঞেস করলো ড্রাইভার চাচা। এটি মন্ত্রী সাহেবের ছেলে না? সে এখানে কি করছে? পাশের অটো চালক বলে উঠল, কতক্ষণ ধৈর্য জ্যাম আসিল, দিগন্ত ভাই এদিকে আইছিল কেরে জানি, এই অবস্থা দেখে নামিয়া পড়েছে, এখন তো অনেকেই ঠিক করলো। মফিজ মিয়া হেসে বললেন। তোমরা ভাই ডাকো নাকি? অটো চালক একগাল হেসে বলে, ভাইরে ভাই ডাকুম না কি ডাকুম, সবাই ডাকে ভাইরে সারা এলাকা অচল, বুঝলেন মামা? জিনিয়ার কানে সবগুলো কথা স্পষ্ট এলো। চোখ পিটপিট করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। স্ক্যানারের মতো আজও সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো দিগন্তকে। বৃষ্টির ঝাপটায় চারপাশটা ঝাপসা হলেও দিগন্ত যেন সেখানে এক উজ্জ্বল স্থির চিত্র। ওর ভিজে যাওয়া সাদা পাঞ্জাবির ভেতর দিয়ে সুঠাম শরীরের পেশি বহুল গড়ন স্পষ্ট বোঝা যাচ্ছে। শুকনো ঢোক গিলে জিনিয়া, পেট গুড়গুড় করছে তার। সেদিকে পাত্তা নেই আপাতত, এখনো স্ক্যানের মতোই স্ক্যান করছে দিগন্তকে। বেচারা দিগন্ত জানতেও পারল না কেউ চোখ দিয়ে তার ইজ্জত লুটে নিচ্ছে। হয়তো কিশোরী নিজেও জানে না সে অজান্তেই কারো সর্বনাশের কারণ হয়ে উঠেছে। ভাইব্রেট করে হাতে থাকা আইপ্যাডে ভেসে উঠল, ইয়োর সিস্টেম গট হ্যাকড, গেম ওভার। ঘুটঘুটে অন্ধকারের রাত, সারাদিন বৃষ্টির শেষে এখনো আকাশের মেঘ রয়েছে। অন্ধকারের ল্যাম্পপোস্টের আলোটুকুই জ্বলছে, তাতেই আধো ছাওয়ায় ডুবে আছে সড়ক। বাইক চালিয়ে মনের সুখে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল শিমশাম যুবক ইতু। চেহারাটা এত আলাভোলা যেন পৃথিবীর সবচেয়ে মাসুম সোল। কিন্তু তার এই সুখের জীবন বেশিক্ষণ থাকতে দিল না সৃষ্টিকর্তা। তাই তো জমদূত বানিয়ে পাঠিয়ে দিয়েছে দুজনকে। ছেলেটির বামে এসে ধীরে ধীরে গতি মেলালো একটা মিডনাইট ব্ল্যাক আড়াই। উপরে বসে আছে আপাতমস্তক কালোই মোড়া প্রাপ্তবয়স্ক কোনো যুবক। সে যখন বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরেছে তখন তার ট্রাইসেপসের পেশিগুলো টি শার্টের হাতাকে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে যেন। তার বুকের চওড়া ছাতিটি টি শার্টের কাপড়ের ওপর এক ধরনের বর্মের মতো শক্ত হয়ে আছে। হাতের গ্লাভস পরা মুঠিটা যখন বন্ধ হয় তখন বাহুর নিচের রগগুলো ফুলে ওঠে এক ভয়ঙ্কর সৌন্দর্যের সৃষ্টি করছে। মাথায় কালো হেলমেটটা মানিয়ে নিয়েছে যেন নিখুঁত ধাঁচে। ছেলেটিকে দেখে মনে হচ্ছিল যেন অন্ধকারের বুক চিরে উঠে আসা কোনো রাজকীয় অবয়ব অন্ধকারে মিশে গেছে কোনো রহস্যের ন্যায়। ছেলেটাকে দেখে সামান্য ভরকে গেল ইতু। ধীরে ধীরে গতি বাড়াতে লাগলো, পাশাপাশি গতি বাড়াতে লাগলো পাশের ছেলেটিও। একই রকম একটা বাইক চলে গেল ইতুর ডান পাশে। ইতু ঘাড় ঘুরিয়ে কয়েকবার পরখ করে দুজনকেই। একদম একই তাদের সাজ পোশাক, একই দেহের গড়ন, বাইকটাও একই। ইতুর এবার ভয় হলো। বাইকের গতি সেও বাড়াচ্ছে, সাথে সাথে বাড়াচ্ছে দুপাশে দুজন। বামে বাইকের ছেলেটাও গুনগুনিয়ে গান ধরলো, ঠিক যেটা ইতু গাইছিল। গান গাইতে গাইতে গলা মিলালো ডান পাশের ছেলেটাও।
ইতুর ভয়ে হাত পা অসাড় হয়ে আসে, তবুও নিজেকে বাঁচাতে প্রাণে ছুটাতে লাগলো বাইক। তার সাথেই সমান স্পিডে চলতে লাগলো দুপাশে দুজন। রাত গভীর, নিস্তব্ধ রাস্তা, 3টা বাইক সমান তালে চলছে, গতির নেই কোনো হেরফের। বামের ছেলেটা কুচকুচে কালো, হেলমেটের চোখের গ্লাসটা তুলে দিল, তাকালো ইতুর দিকে। ধক করে উঠে ইতুর বুকটা, শুকনো ঢোক গিলে সে তাকায় ডানে, সেখানেও তার দিকে তাকিয়ে হাসছে একজোড়া চোখ। এই 2 জোড়া চোখ শুধু ইতুর নয়, বরং পুরো ঢাকার চেনা। শুকনো ঢোক গিলল ইতু, আজ তার মৃত্যু নিশ্চিত, সেটা সে বেশ টের পেয়ে গেল। তবুও নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা তো করবেই। প্রাণপণে ছুটালো বাইক। ওকে ক্রস করে সামনে চলে গেলে একটা বাইক, বাম পাশের বাইকের লোকটা চেঁচিয়ে বলল, তোর সাহস দেখে অবাক হচ্ছে ইতু। সামনে দাঁড়িয়ে পড়া বাইকটিকে ক্রস করতে চায় ইতু, কিন্তু তার পারে কই। তাকে যেতে না দিয়ে খপ করে ধরে ফেলে ডানের বাইকের উপর বসা যুবক। ছেলেটার সাথে সাথে নত হয়ে যায়। ইতুকে এক প্রকার রাস্তায় ছুঁড়ে মারে ছেলেটা। ইতু কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু করি নাই ভাই, বিশ্বাস করে আমি কিছু করি নাই। হেলমেট খুলে সামনে এগিয়ে আসে দিগন্ত। রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে ইতুর সামনে। পেছনে দাঁড়িয়ে মুয়াজ, চোখে মুখে কঠোর চতুরতা। বাইকে হেলে আইসে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। দিগন্ত কাছাকাছি মুখ এনে বলে, তোর কাছে তো আমি জানতেই চাইলাম না কিছু, তাহলে কি না করার কথা বলছিস? ইতুর কণ্ঠ কাঁপে, চোখে ভয় স্পষ্ট, হাউমাউ করে কাঁদে সে। আমাকে ওরা ভয় দেখাইছিল ভাই, আমি অসহায় ছিলাম। দিগন্ত ত্যক্ত সুরে বিরক্তির শব্দ উচ্চারণ করে বলে, হাট, কি বলতে চাস ক্লিয়ার করে বলতো, মাথাটা এমনি আমার কম কাজ করছে আজকাল। আমার ছোট বোনটা রে রাস্তায় দাঁড় করিয়ে রাখছিল ভাই। ছেলেটা শুকনো ঢোক গিলে বলে। ধীর আর শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দিগন্ত। চল শক্ত হয়ে এমন রূপ ধারণ করেছে চেহারা যেন কোনো হিংস্র রাক্ষস। তারপরের কথাটুকু আর বলতে পারে না ছেলেটা। তার আগে একটা ছোট্ট বুলেট থামিয়ে দেয় তার ব্রেনকে। মস্তিষ্ক ছেদ করে এপার ওপার করে দেয় ছোট্ট দানার মতো বস্তুটি। তৎক্ষণাৎ লুটিয়ে পড়ে ছেলেটি। চোখ দুটো লাল হয়ে বেয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রুর কণা। এক ফোঁটা নড়ে না দিগন্ত আর না মুয়াজ। তারা যেন আগেই জানতো এমন কিছু ঘটবে। দিগন্ত গগন বিদারে চিৎকার করে উঠে দাঁড়িয়ে রাগে এক লাথি মারে ইতুর বাইকে। ইতুর কাছে আবারও মুখ এনে বলে, শেষ সময়ও আমাকে মিথ্যা গল্প শোনাতে গিয়েছিলি, যাদের বিশ্বাস করলি তারাই খেয়ে দিল তোকে, এরপর খাবে তোর বোনকে। ইউ ডিজার্ভ ইট। এবার উঠে সজোরে এক লাথি মেরে দিল ছেলেটাকে। রাগে ফুঁসছে, তার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার। বাইকে উঠে বসতে বসতে বলল, মুয়াজ, এটা ব্যবস্থা কর। মুয়াজ ব্যস্ত স্বরে বলল, তুই কোথায় যাচ্ছিস? তড়াক করে তাকায় দিগন্তর দিকে, চোখে এমন আক্রোশ যে মুয়াজ তার কিছু বলার সাহস পেল না। বাইক ছুটিয়ে চলতে লাগলো দিগন্ত। কোনো প্রফেশনাল রেসারকেও হার মানাবে তার এই মুহূর্তের গতি। রাগে তার শরীরের শিরা ফেটে পড়েছে যেন। গত কয়েকদিন ধরে একের পর এক হামলা হচ্ছে। বাইরে তো ঠিক ছিল, কিন্তু এর বাসা অবধি এসে গেছে। এরপর আবার স্ট্যাম্প আইডি দিয়ে ওর একান্ত ব্যক্তিগত ফোন পর্যন্ত পৌঁছে গেছে। সামনে ইলেকশনের জন্য ঝামেলায় যেতে নিষেধ করেছে আফজাল চৌধুরী, কিন্তু উচিত শিক্ষা না দিলে হচ্ছে না আর। সব মিলে যেন মাথা ফেটে যাচ্ছে তার। বাইক চলছে ঢাকার ফাঁকা রাস্তা ধরে। সর্বোচ্চ স্পিডে বাইক চালিয়ে নিজেকে নিয়ে হারিয়ে যেতে চাইছে ইফতি দিগন্ত চৌধুরী। রাত তখন 2টো ছুঁই। আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে আছে রাত্রি ও জিনিয়া। রাত্রির চোখে মুখে ভয় থাকলেও জিনিয়ার মনে উপচে পড়া আনন্দ। 2 হাতে 2টো আইসক্রিম নিয়ে মহা সুখে খাচ্ছে সে। রাত্রির সাথে মোটামুটি এক প্রকার যুদ্ধ করেই সে এখানে এসেছে। সবার আড়াল করে জিনিয়াকে বাইরে নিয়ে আসতে অনেকটা বেগ পেতে হয়েছে রাত্রিকে। জিনিয়ার জেদের কাছে হার মেনে প্রায় এমন কাজ করতে হয় রাত্রিকে। গ্রামে তেমন কত বাড়ি করেছে, তবে শহরে এসেই প্রথম এমন কাজ করতে হলো। শহর তাই রাত্রির খুব ভয় হচ্ছিল, কিন্তু তারপরেও আজকে হেরে যেতে হয়েছে বাচ্চা মেয়েটার জেদের কাছে। সবার আদরে একটু বেশি অবাধ্য হয়ে গেছে যেন সে।
মর্জি মতো চলে সে, তার কথাতেই যেন চলতে হবে সবাইকে। কথা না মানলেই গড়াগড়ি করে কান্না জুড়ে দেয়। আর বিশেষ একটা ডায়লগ আছে তার, সেটা হলো, আজ আমার আম্মু নেই বলে আমার কেউ ভালোবাসে না। তার এই কথাতেই প্রায় সবাই গলে যায়। আইসক্রিম পার্লার তাদের বাসা থেকে খুব দূরে নয়। হাঁটতে হাঁটতে খাচ্ছে আর সামনে এগোচ্ছে জিনিয়া। তার পেছনে নজর রেখে খুব সতর্কভাবে চলছে রাত্রি। চারদিকে নজর রাখার যথাসাধ্য চেষ্টা সে করছে। জিনিয়ার এত হেলদোল নেই, সে আপন মনে খাচ্ছে। এক হাতে চকলেট ফ্লেভার আর আরেক হাতে স্ট্রবেরি ফ্লেভার। রাত্রিকে বহুবার বলেও একটা আইসক্রিম দিতে পারেনি সে। একবার এক একটাতে কামড় বসাচ্ছে। আহা কি শান্তি! যেতে যেতেই হঠাৎ জিনিয়ার চেনা অবয়ব চোখে পড়তেই দাঁড়িয়ে যায় সে। বাইকে হেলান দিয়ে সিগারেট টানছে মানব। চোখ ছোট করে তাকায় জিনিয়া। রাস্তার ওপারে হওয়াতে দেখতে অসুবিধা হচ্ছে। ল্যাম্পপোস্টের আলোতে আবছা চেহারাটা ধরতে পারছে জিনিয়া। হঠাৎ এভাবে দাঁড়িয়ে পড়ায় রাত্রি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? জিনিয়ার চোখ দুটো এখনো সামনে, দুপা পেঁচিয়ে সিগারেট টানা সুঠাম দেহি পুরুষটির দিকে এবার রাত্রিরও চোখ গেল। মানুষটিকে সেও চিনতে পারল। রাত্রি অস্পষ্ট স্বরে বলল,